সংস্কৃত গাইডেন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবং এখানে ডব্লিউবি আপার প্রাইমারি টেট 2026 ফর সংস্কৃতকে লক্ষ্য করে এখানে সংস্কৃতের পেডাগজি যেগুলো আলোচনা করা দরকার সেগুলো আমরা এখানে আজকে আলোচনা করব। তো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করুন, তাতে আপনাদের অনেকগুলো পেডাগজি সম্বন্ধে আইডিয়া পাবেন। নিচে আপনাদের কমেন্ট সেকশানের পরে দেখুন কিছুটা হাইপ অপশান আছে, তো আপনি আপনার মূল্যবান হাইপটি কমেন্ট করবেন। এখানে প্রশ্ন দেখো তোমাদের কি দেওয়া আছে, পেডাগজি শব্দের আদি অর্থ কী? অপশান দেখো কী দেওয়া আছে। অপশান এ শিশু পরিচালনা, অপশান বি ব্যাকরণ শিক্ষা, অপশান সি কাব্য রচনা, অপশান ডি অনুবাদ প্রক্রিয়া। তাহলে এখানে কোনটা হবে বলো? তোমাদের কোনটা মনে হচ্ছে সেটা অপশান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তারপর বলে দেবো তোমাদের উত্তর কোনটা হবে। পেডাগজি শব্দের আদি অর্থ কোনটা বলো? উত্তর দেখো এখানটায় যে পেডাগজি শব্দের আদি অর্থ হচ্ছে শিশু পরিচালনা, ঠিক আছে। এবং এখানে ব্যাখ্যা দেখো কী দেওয়া আছে, পেডাগজি গ্রিক শব্দ পাইডস শিশু, ঠিক আছে, এবং অ্যাগোগস থেকে এসেছে, অর্থাৎ নেতৃত্ব থেকে এসেছে, অর্থাৎ শিশুকে পথ দেখানো বা শিক্ষাদান, ঠিক আছে। তাহলে বোঝা গেল পেডাগজি শব্দের আদি অর্থ কোনটা, শিশু পরিচালনা। কারণ ব্যাকরণ শিক্ষা তো হবে না, কাব্য রচনাও হবে না, অনুবাদ প্রক্রিয়া হবে না। আমরা জানি পেডাগজি অর্থাৎ শিশুকে শেখাতে গেলে যেই সব জানতে হয় সেইগুলো হচ্ছে পেডাগজি, ঠিক আছে, বা পেডাগজি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সংস্কৃত পেডাগজি মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সংস্কৃত পেডাগজি মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশান দেখো কী দেওয়া আছে। অপশান এ দেওয়া আছে কেবল ব্যাকরণ শিক্ষা, অপশান বি দেওয়া আছে ভাষা কীভাবে শেখানো যায় তার কৌশল, এবং অপশান সি দেওয়া আছে সাহিত্যের ইতিহাস, অপশান ডি আছে শুধু ছন্দ শিক্ষা, ঠিক আছে। তাহলে সংস্কৃত পেডাগজি মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলো? কেবল ব্যাকরণ শিক্ষা না, এটা তো কোনো মতেই হবে না। ভাষা কীভাবে শেখানো যায় তার কৌশল, হ্যাঁ এটাও হতে পারে। সাহিত্যের ইতিহাস তো এটাও হবে না। তারপরে কি শুধু ছন্দ শিক্ষা, এটাও হবে না। ছন্দ বাচ্চা তো জানেই না ছন্দ কোনটা, তাহলে তারপরেই তো পেডাগজি হবে না। তো তাহলে রাইট অপশান দেখো কোনটা আছে। সংস্কৃত পেডাগজি মূলত ভাষা, বি অপশান, যারা যারা বি অপশানে বলেছ সেটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। ভাষা কীভাবে শেখানো যায় তার কৌশল, এটাই হচ্ছে সংস্কৃত পেডাগজি, এই বি অপশানটার সঙ্গে সম্পর্কযুক্ত। ব্যাখ্যা দেখো কী দেওয়া আছে, পেডাগজি মানে শিক্ষণ পদ্ধতি, সংস্কৃত পেডাগজি সংস্কৃত শেখানোর কৌশল, ঠিক আছে। একটা বাচ্চাকে সংস্কৃত শেখাতে গেলে তার কৌশলটা হচ্ছে সংস্কৃত পেডাগজি, অর্থাৎ ভাষা কীভাবে শেখানো যায় তার কৌশল। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে তোমাদের। প্রশ্ন কী বলেছে, গ্রামার ট্রান্সলেশন মেথডে জোর দেওয়া হয়। অপশান দেখো কী দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। কী দেওয়া আছে যে গ্রামার ট্রান্সলেশন মেথডে জোর দেওয়া হয় কথোপকথন দক্ষতা, অনুবাদ ও ব্যাকরণ, নাট্যাভিনয়, গানের মাধ্যমে শেখা। তাহলে দেখো কি বলেছে এখানে, গ্রামার ট্রান্সলেশন মেথড এ জোর দেওয়া হয় কোনটা? অপশান এ কথোপকথন, অপশান বি অনুবাদ ও ব্যাকরণ, অপশান সি নাট্যাভিনয়, অপশান ডি গানের মাধ্যমে শেখানো। তাহলে কোনটা হবে বলো? অপশান কথোপকথন দক্ষতা, ফার্স্টে তো মানুষ জানতে শিখুক তারপরে তো হবে, তাহলে কথোপকথন দক্ষতা বাদ যাবে। এবং অনুবাদ ব্যাকরণ হ্যাঁ এটা হতে পারে। নাট্যাভিনয় তো বন্ধ, গানের মাধ্যমে শেখানো এটা হবে না। এখন তাহলে রাইট অপশান কোনটা দেখো, এখানে কি বলেছে, অপশান এ বি, অর্থাৎ অনুবাদ ও ব্যাকরণ। যারা যারা বি অপশান বলেছে তাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। ব্যাখ্যা দেখো এখানে কি বলা আছে, এই পদ্ধতিতে সংস্কৃত ভাষা থেকে মাতৃভাষায় অনুবাদ ও গ্রামার শেখানো হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে গ্রামার আর ট্রান্সলেশন মেথডে জোর দেওয়া হয় অনুবাদ ও ব্যাকরণ, ঠিক আছে, এটার উপরে। তাহলে যারা যারা বি বলেছে তারা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলেছে, ডাইরেক্ট মেথডের প্রধান বৈশিষ্ট্য কী? এখানে অপশান দেখো মাতৃভাষার ব্যবহার বেশি, অপশান বি দেখো কেবল লিখিত অনুশীলন, অপশান সি দেখো সরাসরি লক্ষ্য ভাষায় শিক্ষা দেওয়া, অপশান ডি দেখো শুধু অনুবাদ ভিত্তিক শিক্ষা। তাহলে ডাইরেক্ট মেথড ও এর প্রধান বৈশিষ্ট্য কী? ডাইরেক্ট মেথড, ঠিক আছে, ডাইরেক্ট আছে আর ইনডাইরেক্ট আছে, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট মেথডের কোন প্রধান বৈশিষ্ট্য কী বলো? ডাইরেক্ট মেথডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, উত্তর দেখো কী দেওয়া আছে এখানটায়, উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ সরাসরি লক্ষ্য ভাষায় শিক্ষা দেওয়া, ঠিক আছে। ধরো
মানে তুমি যে ভাষাটাকে শেখাতে চাইছো সেইটার উপরে সরাসরি জোর দেওয়া, ঠিক আছে। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো এখানে, ডাইরেক্ট মেথডে শিক্ষার্থীরা অনুবাদ ছাড়া সংস্কৃত শুনে ও বলে শেখে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো রাইট অপশান কোনটা, যারা যারা সি বলছিলে তাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, শ্রবণ, শ্রবণ ভাষণ পঠন লেখন, শ্রবণ ভাষণ পঠন লেখন, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। শ্রবণ ভাষণ পঠন লেখন ধাপগুলো কোন দক্ষতার বিকাশ ঘটায়? তাহলে শ্রবণ ভাষণ পঠন লেখন ধাপগুলো, এখানে অপশান দেখো কী দেওয়া আছে, কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, রাইটিং স্কিল, ক্রিয়েটিভ স্কিল, পেডাগজিক্যাল স্কিল। তাহলে কোনটা হবে? শ্রবণ ভাষণ পঠন লেখন ধাপগুলো কোন দক্ষতার বিকাশ ঘটায় বলো। এখন রাইটিং স্কিল তো পরে করবে, ঠিক আছে, মানে লেখার যে দক্ষতাটা সেটা পরে করবে। ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীলের দক্ষতা, সৃজনশীল মানুষ কোনো একটা শ্রব শুনতে পেলে, ভাষা বলতে পারলে, পড়তে পারলে, লিখতে পারলে তবেই তো সে ক্রিয়েটিভ করবে তারপরে, তাহলে এটা হবে না। পেডাগজিক্যাল স্কিল, আচ্ছা পেডাগজিক্যাল স্কিল হতে পারে, কিন্তু মেনলি এখানটা যেটা দেওয়া আছে কমিউনিকেটিভ স্কিল, ঠিক আছে, অর্থাৎ এই যে কারো কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করা, ঠিক আছে, সেটার জন্য আমাদের এই ধাপগুলোর সঙ্গে দক্ষতা বিকাশ করে। আমরা উত্তরটা একটু দেখে নেব কী রয়েছে এখানে। দেখো উত্তর দেখো কমিউনিকেটিভ স্কিল, ঠিক আছে, অর্থাৎ রাইট অপশান হচ্ছে কমিউনিকেটিভ স্কিল। যারা যারা এ বলছিলে অপশান তাদের রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো, ভাষা শিক্ষায় এই 4 ধাপকে মৌলিক কমিউনিকেশান স্কিল ধরা হয়। তাহলে কি দিয়েছে যে এটা হচ্ছে মানে এই যে ভাষা শিক্ষা, একটা কোনো একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণ ভাষণ পঠন লেখন এটা হচ্ছে ভাষা শিক্ষার ধাপগুলো, এই ধাপগুলোকে কমিউনিকেটিভ স্কিল বলা হয় বা কমিউনিকেশান স্কিল বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী দিয়েছে, দেখো সংস্কৃত শেখানোর প্রথম ধাপ কি? সংস্কৃত শেখানোর প্রথম ধাপ কি? এখানে অপশান দেখো, অপশান এ রয়েছে শ্লোক মুখস্থ করানো, বি রয়েছে শব্দভাণ্ডার গঠন, সি রয়েছে ছন্দ শিক্ষা, ডি রয়েছে অনুবাদ করানো। তাহলে সংস্কৃত কোনো একটা বাচ্চাকে প্রথম শেখাতে গেলে কীটা করাতে হবে? শ্লোক মুখস্থ করানো। বাচ্চা সংস্কৃত জানেই না, তাকে শ্লোক তো মুখস্থ করানো যাবে না, তাই না? তাহলে অপশান এ বন্ধ। অপশান সি ছন্দ শিক্ষা তো পরে করবে ছেলে, অনুবাদ করানো পরে করবে। তাহলে প্রথমে শব্দ ভাণ্ডার গঠন করতে হবে। তা ঠিক আছে, একটা বাচ্চার মাথায় প্রথমে শব্দ ভাণ্ডারটা গঠন করানোর পরে তারপরেই তাকে শেখাতে পারবো সংস্কৃতটা, তাই না? তাহলে অপশান বি যারা যারা বলছিল তারা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা উত্তরটা একটু দেখে নেব কী হচ্ছে। এখানে দেখো উত্তর দেখো কী দেওয়া আছে, শব্দ ভাণ্ডার হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাখ্যা দেখো, ভোকাবুলারি ছাড়া শিক্ষার্থীরা ভাষা আয়ত্ত করতে পারে না, ঠিক আছে। ভোকাবুলারি অর্থাৎ মানে এই যে শব্দ ভাণ্ডার ছাড়া শিক্ষার্থীরা ভাষা আয়ত্ত করতে পারে না। যে কোনো ভাষা শেখানোর ক্ষেত্রে প্রথমত ভোকাবুলারি বা মানে শব্দ ভাণ্ডার গঠন করাটা অত্যন্ত অনিবার্য। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, শিশুদের কাছে সুভাষিতা আবৃত্তি করানোর কোন উদ্দেশ্যে কার্যকর? শিশুদের কাছে সুভাষিতা আবৃত্তি করানোর কোন উদ্দেশ্যে কার্যকর? অপশান দেখো কী রয়েছে, সাহিত্যের ইতিহাস শেখানো, উচ্চারণ ও স্মৃতিশক্তি উন্নত করা, ব্যাকরণ শেখানো, অনুবাদ অনুশীলন। তাহলে শিশুদের কাছে সুভাষিতা আবৃত্তি করানোর কোন উদ্দেশ্যে কার্যকর? সাহিত্যের ইতিহাস শেখানোর জন্য? মোটেও নয়, এটা বাদ। উচ্চারণ ও স্মৃতিশক্তি উন্নত করা, তাহলে উচ্চারণ ও স্মৃতিশক্তি উন্নত করা কোনটা হবে? এইটা তাও হতে পারে, কারণ বাচ্চার প্রথম স্টেপ যেহেতু, তো সেগুলো আমাকে দেখতে হবে। ব্যাকরণ শেখানো পরে শেখাবো আমি, তাহলে এটাও বাদ যাবে। অনুবাদও পরে করবে, ব্যাকরণ শিখতে পারলে অনুবাদ করবে, তাহলে এটাও বাদ। তাহলে কোনটা হবে না, উচ্চারণ ও স্মৃতিশক্তি উন্নত করা। আমরা উত্তরটা একটু দেখে নেব কী রয়েছে এখানে। উত্তরটা দেখো, হ্যাঁ অপশান বি যারা যারা বলছে তাদের হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ উচ্চারণ ও স্মৃতিশক্তি উন্নত করা, এটি হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো কী বলেছে, সুভাষিতা বা শ্লোক আবৃত্তি উচ্চারণ শুদ্ধ করে, ঠিক আছে, শ্লোক আবৃত্তির জন্য উচ্চারণ শুদ্ধ করে। সুভাষিতা হচ্ছে বাচ্চাদের কাছে উচ্চারণ ও তার স্মৃতিশক্তি উন্নত করার ক্ষেত্রে কাজে লাগে। চলো তারপরে দেখো, তারপরে কোশ্চেন দেখো 8 নম্বরেরটা, বাল শিক্ষণস্য মূলম কিম? বাল শিক্ষণস্য মূলম কিম অর্থাৎ বাল শিক্ষণের মূল কি, মানে বালক শিক্ষণের মূল কি? এখানে অপশান দেখো কী দেওয়া আছে, রটনম, অনুকরণম, ভাষানুবাদ, ব্যাখ্যানম।
তাহলে বাল শিক্ষণস্য মূল কিম, বলো। বাল শিক্ষণস্য মূল অর্থাৎ বালকের কোনটা হবে বলো? রটনম। অনুকরণম মানে অনুকরণ করা, ঠিক আছে, অনুকরণ করা। ভাষানুবাদ অর্থাৎ ভাষাকে অনুবাদ করা। এবং ব্যাখ্যানম মানে কোনো কিছু ব্যাখ্যা করতে পারে। তাহলে বালক শিক্ষণের ক্ষেত্রে মূল অপশানটা কোনটা? এই ব্যাখ্যানম তো বাদ যাবে, ভাষানুবাদ বাদ যাবে, অনুকরণটা হতে পারে, রটনমটাও বাদ যাবে, ঠিক আছে। তাহলে অপশান আমরা দেখে নেব উত্তর কোনটা রয়েছে। এখানে দেখো অপশান বি অর্থাৎ অনুকরণ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। বাল শিক্ষণস্য মূল কিম অনুকরণম, যারা বি অপশানে বলছিল তাদের রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো, শিশু শিখে অনুকরণ করে অর্থাৎ ইমিটেশন, ঠিক আছে। শিশু শিখে অনুকরণ করতে পারে। শিশু শিক্ষার ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে অনুকরণ করা। চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। পেডাগজি, ঠিক আছে, সংস্কৃত পেডাগজিতে টিচিং এইডস বলতে বোঝায়। সংস্কৃত পেডাগজিতে টিচিং এইডস বলতে বোঝায়। আচ্ছা, তাহলে দেখো আমরা অনেকে বিএডের সঙ্গে এটা পড়েছি বা বিএডের সময় আমরা আলোচনা করেছি। অপশান দেখো এখানে কী দেওয়া আছে? গ্রামার বই। তাহলে অপশানে দেখো গ্রামার বই আছে। অপশান বি দেখো শিখন উপকরণ, যেমন ছবি, চার্ট, অডিও ভিজুয়াল, প্রশ্নপত্র, ছাত্রদের প্রজেক্ট। তাহলে সংস্কৃত পেডাগজিদের টিচিং এইডস আমরা কী নিয়ে গেছিলি? গ্রামার বই তো মোটেও না, প্রশ্নপত্র না। প্রশ্নপত্র আমরা করেছিলাম, তবে সেটা ক্লাসে আমরা প্রশ্নপত্র পরে করতাম, তার আগে আমাদের অনেক কিছু জিনিস করতে হতো, ঠিক আছে। ছাত্রদের প্রজেক্ট তো প্রক্রিয়া পরে করবে। তাহলে শিক্ষণ উপকরণ যেমন ছবি, চার্ট, অডিও ভিজুয়াল, যে এই বি অপশানটাতে বাচ্চারা বেশি একটু মনোযোগ স্থাপন করে, ঠিক আছে। তাহলে সংস্কৃত পেডাগজিতে টিচিং এইডস বলতে বোঝায় শিক্ষণ উপকরণ অর্থাৎ ছবি, যেমন ছবি, অডিও ভিজুয়াল, এইটা, ঠিক আছে। আপনার রাইট অপশানগুলো দেখে নেবো কী রয়েছে। হ্যাঁ, একদম যারা বি অপশানে বলছে তাদের রাইট অ্যান্সার হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো টিচিং এইডস মানে শেখাতে জিনিস, সহায়ক জিনিস, ঠিক আছে। তাহলে আমরা 9 উত্তরটা পেলাম অপশান বি। এবং পরের প্রশ্ন দেখো 10 নম্বরে কী রয়েছে। টেট পরীক্ষায় সংস্কৃত পেডাগজি প্রশ্ন মূলত আসে। এই প্রশ্নটি একটু আজব লাগছে হয়তো তোমাদের কাছে, বাট প্রশ্নটা একটু খটমটে টাইপের। টেট পরীক্ষায় সংস্কৃত পেডাগজি প্রশ্ন মূলত আসে। অপশান দেখো সাহিত্যের ইতিহাস থেকে, অপশান বি দেখো ব্যাকরণ থেকে, অপশান সি দেখো শিখন পদ্ধতি থেকে, অপশান ডি দেখো ছন্দ থেকে। তাহলে টেট পরীক্ষায় সংস্কৃত পেডাগজি প্রশ্ন মূলত আসে কোথা থেকে? সাহিত্যের ইতিহাস থেকে। পেডাগজি প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে কী করে হবে না? ব্যাকরণ থেকে তো হবে না, ছন্দ থেকেও হবে না, তাহলে শিখন পদ্ধতি থেকে, তাই তো। তাহলে 10-এর সি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা উত্তরটা একটু দেখে নেব কী রয়েছে। একদম দেখো 10-এর টেট পরীক্ষায় সংস্কৃত পেডাগজি প্রশ্ন মূলত আসে শিখন পদ্ধতি থেকে, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো এখানে কী বলেছে। টেট পেডাগজি অংশ মানে হাউ টু টিচ, তাই পদ্ধতি থেকে প্রশ্ন আছে। তাহলে পেডাগজি কথার অর্থ হচ্ছে হাউ টু টিচ, ঠিক আছে, মানে বাচ্চাকে শেখানো পদ্ধতি, তাই পদ্ধতি থেকে বেশি প্রশ্ন আসে। বুঝতে পারলাম এটা। চলো পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। প্লে ওয়ে মেথড সবচেয়ে উপযুক্ত কোন স্তরে? প্লে ওয়ে মেথড সবচেয়ে উপযুক্ত কোন স্তরে? অপশান দেখো প্রাথমিক স্তর, অপশান বি দেখো উচ্চ মাধ্যমিক, অপশান সি দেখো বিশ্ববিদ্যালয় স্তর, অপশান ডি দেখো গবেষণা স্তর। তাহলে প্লে ওয়ে মেথড সবচেয়ে উপযুক্ত কোন স্তরে বলো? প্লে ওয়ে মেথড অর্থাৎ বাচ্চাদের খেলার মাধ্যমে যেটা শেখানো হবে সেটা কোথায়? উচ্চ মাধ্যমিক স্তরে তো হবে না, বিশ্ববিদ্যালয় স্তরে তো কোনোদিনও হয় না, গবেষণা স্তর মোটেও নয়, তাহলে প্রাথমিক স্তর। এটা তো স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে। তো উত্তরটা দেখো কি রয়েছে। প্লে ওয়ে মেথডের সবচেয়ে উপযুক্ত কোন স্তরে রয়েছে? প্রাথমিক স্তরে, ঠিক আছে। এখানে ব্যাখ্যা দেখো ছোটদের জন্য খেলার মাধ্যমে শেখানো কার্যকর, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম আমরা কোন উত্তরটা হবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা এ বলছি তাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। সংস্কৃত শিক্ষণস্য মূল লক্ষণম কী? সংস্কৃত শিক্ষণের ক্ষেত্রে মূল লক্ষণ কী? এখানে দেখো অপশান এ দেওয়া আছে শাস্ত্র জ্ঞান প্রচার, অপশান বি দেখো ভাষা কৌশল বিকাশ, অপশান সি দেখো পরীক্ষা উত্তীর্ণ, অপশান ডি দেখো সংস্কৃত নাট্য লেখনম। মানে সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে মূল কারণটা কি? শাস্ত্র জ্ঞান প্রচার করা, নাকি ভাষা কৌশল বিকাশ করা, নাকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুধুমাত্র, নাকি সংস্কৃতে নাট্য লিখতে পারবে তার জন্য? তাহলে প্রথমত যে অপশানটা আমাদের বাদ যাবে সেটা হচ্ছে সংস্কৃত নাট্য লেখনটা বাদ যাবে। দ্বিতীয়ত যেটা বাদ যাবে সেটা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ,
পরীক্ষায় উত্তীর্ণ বাধ্য ছাড়ো শাস্ত্রজ্ঞান প্রচার, বাচ্চা শাস্ত্রজ্ঞান প্রচার করবে তাহলে এটাও হবে না, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ নয়। এখানে এই সি আর অপশান বি, সি আর বি অপশান যদি সঠিক বলে মনে হচ্ছে, বাট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, ভাষা কৌশল বিকাশ। কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে হাউ টু টিচ অর্থাৎ পেডাগজিক্যাল কোশ্চেন, ঠিক আছে। তাহলে অপশান বি আমরা রাইট অপশানটা দেখে নেব কি রয়েছে। এখানে দেখো অপশান বি অর্থাৎ ভাষা কৌশল বিকাশটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাখ্যা দেখো সংস্কৃত শেখানোর প্রধান লক্ষ্য ভাষা দক্ষতা তৈরি করা। বাচ্চাকে প্রথমে ভাষা দক্ষতা তৈরি করতে হবে, ঠিক আছে, তাহলে এটা পেলাম। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, রোট লার্নিং রটন এর বড় অসুবিধা কী। এখন রোট লার্নিং যে মেথডটা অর্থাৎ রটন এর বড় অসুবিধা কী। অপশান দেখো সময় কম লাগে, বোঝা ছাড়াই মুখস্থ করা। অপশান সি দেখো সবাই করতে পারে। অপশান ডি দেখো সহজে নম্বর পাওয়া যায়। তাহলে রোড লার্নিং বা রটনের বড় সুবিধা কী বলো। সময় আগে প্রথমে বুঝতে হবে তোমাকে রটন মানেটা কী, ঠিক আছে, সেটাই রটন হচ্ছে মানেটা কী, অর্থাৎ সময় কম লাগে, বোঝা ছাড়াই মুখস্থ করা, এবং এই রটন কথার মানে হচ্ছে এটা না বুঝে মুখস্থ করা, ঠিক আছে। রটন কথার অর্থ বোঝা ছাড়াই মুখস্থ করা, অর্থাৎ না বুঝে মুখস্থ করা। তাহলে আমাদের ডি বাদ যাবে, সিও বাদ যাবে, এও বাদ যাবে, ঠিক আছে, অর্থাৎ বি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা উত্তরটা একটু দেখে নেব কী রয়েছে। এখানে দেখো 13 দাগে উত্তর যে রটন অর্থাৎ এর বড় অসুবিধা কোনটা, বোঝা ছাড়াই মুখস্থ করা, ঠিক আছে। ব্যাখ্যা দেখো পেডাগজিতে রোড লার্নিং নিরুৎসাহ, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা পেলাম কোনটা, অপশান বি অর্থাৎ রটন অর্থাৎ অসুবিধা সবচেয়ে হচ্ছে বোঝা ছাড়াই মুখস্থ করা। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ধারণা কেন গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ধারণা কেন গুরুত্বপূর্ণ। অপশান বি দেখো কেবল ভাষা শিক্ষকরা ব্যবহার করেন। অপশান এ হচ্ছে কেবল ভাষা শিক্ষকরা ব্যবহার করেন। অপশান বি হলো প্রতিটি বিষয়ের শিক্ষক ভাষা দক্ষতা তৈরি করতে পারেন। অপশান সি দেখো কেবল সাহিত্য পাঠে ব্যবহৃত হয়। অপশান ডি দেখো শুধু গ্রামার শেখানোর জন্য। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ধারণা কেন গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এটা হচ্ছে আমাদের বিএডে পড়েছিলাম, ঠিক আছে, আমাদের একটা ছিল এরকমই। তো দেখো এখানে শুধু গ্রামার শেখানোর জন্য, এটা তো বাদ যাবে। দ্বিতীয়ত বাদ যাবে কোনটা, কেবল সাহিত্য পাঠে ব্যবহৃত হয়। দেখছি কোনটা হচ্ছে, কেবল ভাষা শিক্ষকরা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, না একদমই নয়। তাহলে আমাদের রাইট অপশানটা দেখে নেব কোনটা, ঠিক আছে। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম যে ধারণাটা গুরুত্বপূর্ণ কেন, অপশান বি দেওয়া আছে উত্তর যে প্রতিটি বিষয়ের শিক্ষক ভাষা দক্ষতা তৈরি করতে পারেন। প্রতিটি বিষয়ের শিক্ষক ভাষা দক্ষতা তৈরি করতে পারেন, ঠিক আছে, মানে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিতে পারেন। প্রত্যেক বিষয়ের শিক্ষক একটা শিশুর মধ্যে ভাষা দক্ষতা তৈরি করতে পারেন, ঠিক আছে। ব্যাখ্যা কি, প্রতিটি বিষয়ে শেখাতে ভাষা জরুরি, বোঝা গেল। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম প্রতিটি বিষয়ের শিক্ষক ভাষা দক্ষতা তৈরি করতে পারেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী রয়েছে। তোমরা এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদের রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার এবং আপনার প্রশ্নগুলো কেমন হয়েছে এবং আপনাদের যদি আরও চাই তো সেটাও বলবেন, ঠিক আছে, ধন্যবাদ। তো 15 নম্বর কোশ্চেন দেখো এখানে কি বলেছেন, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এর মূলনীতি কী। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মূলনীতি কী। অপশান এ দেখো শিক্ষকই সব জ্ঞান দেন। অপশান বি দেখো ছাত্র নিজে অভিজ্ঞতা থেকে শেখে। অপশান সি দেখো বই নির্ভর শিক্ষা। অপশান ডি দেখো অনুবাদ শিক্ষা। তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মূলনীতি হচ্ছে কোনটা হবে বলো, শিক্ষক সব জ্ঞান দেন, ছাত্র নিজে অভিজ্ঞতা থেকে শেখে, নাকি বই নির্ভর শিক্ষা, নাকি অনুবাদ শিক্ষা। প্রথমত বাদ দেবো আমি অনুবাদ শিক্ষা, কারণ আমাকে মাথায় রাখতে হবে পেডাগজি এটা, ঠিক আছে। শিক্ষকই সব জ্ঞান দেন এটাও যেটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তা বই নির্ভর শিক্ষা এটাও বাদ হবে। তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মূলনীতি কোনটা, আমরা উত্তরটা একটু দেখে নেব কোন উত্তরটা সঠিক হচ্ছে। এখানে দেখো অপশান বি অর্থাৎ ছাত্র নিজে অভিজ্ঞতা থেকে শেখে। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মূলনীতি হচ্ছে অপশান বি, ছাত্র নিজে অভিজ্ঞতা থেকে শেখে। এটা অপশান বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাখ্যা দেখো কনস্ট্রাকটিভিজম মানে
লার্নার সেন্ট্রিকেট অ্যাপ্রোচ, অর্থাৎ এটা লার্নার সেন্ট্রিকেট, ঠিক আছে, মানে শিক্ষণ কেন্দ্রিক, নট আমরা পড়েছি টিচিং সেন্ট্রিক, মানে টিচার সেন্ট্রিক আর লার্নার সেন্ট্রিক। তো এখানে লার্নার সেন্ট্রিক অ্যাপ্রোচ অর্থাৎ এইটা হচ্ছে মানে কনস্ট্রাকটিভিজম এর মানে হচ্ছে লার্নার সেন্ট্রিকেট অ্যাপ্রোচ, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কী দেওয়া আছে। 16 নম্বর কোশ্চেন দেখো, সংস্কৃত শেখাতে শ্লোকের অর্থ বোঝানোর সেরা উপায় কী? সংস্কৃত শেখাতে শ্লোকের অর্থ বোঝানোর সেরা উপায় কী? অপশান এ দেখো শুধু অনুবাদ দেওয়া, অপশান বি দেখো নাটক বা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা, অপশান সি দেখো অভিধান দেওয়া, অপশান ডি দেখো মুখস্থ করানো। তাহলে কি বলেছে এখানে, সংস্কৃত কোশ্চেনটি ভালো করে বোঝো। সংস্কৃত শেখাতে শ্লোকের অর্থ বোঝানোর সেরা উপায় কী? সংস্কৃতে শেখাতে শ্লোকের অর্থ বোঝাতে গেলে কি করতে হবে? শুধু অনুবাদ দেওয়া? মোটেও নয়। অপশান বি হচ্ছে নাটক বা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা, এটা রাইট হতে পারে। অভিধান দেওয়া তো নয়, মুখস্থ করানো নয়। কারণ কি না, মুখস্থ বাচ্চা পরে করবে, আগে তো শ্লোকের অর্থ মানে বোঝাতে গেলে আমাকে অন্য উপায় দেখতে হবে, ঠিক আছে। মুখস্থ করলে অর্থ বুঝে, সেটা না বুঝে মুখস্থ করা হবে না, আর বাচ্চা ধরতেও পারবে না, মনেও থাকবে না। তাহলে কোনটা হবে? শ্লোকের অর্থ বোঝানোর জন্য আমাদের বি অপশান রাইট, ঠিক আছে। অর্থাৎ আমরা উত্তরটা দেখে নেব কী রয়েছে। সংস্কৃত শেখাতে শ্লোকের অর্থ বোঝানোর সেরা উপায় হচ্ছে অপশান বি, অর্থাৎ নাটক বা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা, ঠিক আছে। তাহলে কি হবে, যে নাটক আর গল্পের মাধ্যমে ব্যাখ্যা করলে ছাত্ররা বেশি শিখে বা শ্লোকের অর্থ বোঝে, ঠিক আছে। এবং বাচ্চাদের যেহেতু পেডাগজিক্যাল, এটা আমাদের এই অপশানটাই রাইট, ঠিক আছে। ব্যাখ্যা দেখো কনসেপচুয়াল লার্নিং বেশি কার্যকর, মানে ধারণামূলক শিক্ষণটা বেশি কার্যকর হয় বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। যে কোনো জিনিসের কনটেক্সচুয়াল যদি আমরা পড়ে থাকি তাহলে সেটা একটু বেশি বুঝি, ঠিক আছে, বা বেশি দিন মনেও থাকে। 17 দেখো আইসিটি ব্যবহার করলে সংস্কৃতে শেখানোর সুবিধা কী? অর্থাৎ আইসিটি, অর্থাৎ ওই যে আইসিটি আমরা পড়েছিলাম বিএডে, ঠিক আছে। তো আইসিটি ব্যবহার করলে সংস্কৃত শেখানোর সুবিধা কী? অপশান এ দেখো দ্রুত মুখস্থ করা, মোটেও নয়। অপশান বি দেখো ছবি অডিও ভিডিওতে আকর্ষণ তৈরি হয়। অপশান সি দেখো গ্রামার বাদ দেওয়া যায়, একদম নয়। শিক্ষক ছাড়াই চলে, তো এটাও নয়, ঠিক আছে। শিক্ষক ছাড়া চলে বলতে আইসিটিতে কোনো কিছু না পারলে শিক্ষকের মধ্যে দরকার। এবার আইসিটি যদি ব্যবহার করা যায় তো শিক্ষক ছাড়া চলে, এটা বাদ দিতেই হবে মাস্ট। কিন্তু আমাদের মেন যেটা হচ্ছে তাহলে দ্রুত মুখস্থ, এটাও বাদ হবে। মুখস্থ হয় অ্যাকচুয়ালি সঠিক, এটাও সঠিক, আমি না বলছি না, ঠিক আছে। কিন্তু আমাদের যখন অপশান বিটা এখানে রয়েছে যে ছবি অডিও ভিডিওতে আকর্ষণ তৈরি হয়, প্রথমে আকর্ষণ তৈরি হয় তারপরেই হচ্ছে মুখস্থ হয়, যে বাচ্চাদের অনেকক্ষণ মনে থাকে। তাহলে প্রথমে আমাকে যে অপশানটা সেটাই অ্যাড করতে হবে। তাহলে ছবি অডিও ভিডিওতে আকর্ষণ তৈরি হয় আইসিটি ব্যবহার করলে। আমরা রাইট অ্যান্সারটা দেখে নেব কী রয়েছে। তো এখানে দেখো আইসিটি ব্যবহার করলে সংস্কৃত শেখানোর সুবিধা হচ্ছে অপশান বি, অর্থাৎ রাইট অ্যান্সার। যারা বি বলছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে, ঠিক আছে। অপশান বি দেখো ছবি অডিও ভিডিওতে আকর্ষণ তৈরি হয়, এবং ব্যাখ্যা দেখো ডিজিটাল টুলস শেখানো সহজ ও আনন্দদায়ক করে, ঠিক আছে। মানে আইসিটি মানে বুঝতে পেরেছো তো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। আইসিটি অর্থাৎ কম্পিউটার বা এই অনলাইন ভিত্তিক জিনিসপত্র নিলে আর কি। আচ্ছা, তারপরে আমরা দেখো একটু স্ক্যাফোল্ডিং শব্দটি কী বোঝায়? স্ক্যাফোল্ডিং শব্দটি কী বোঝায়? এখানে অপশান দেখো কী দেওয়া আছে, শিক্ষার্থীর কাজ কঠিন করা। অপশান বি দেখো শিক্ষার্থীর সাময়িক সহায়তা দিয়ে ধীরে ধীরে সরিয়ে নেওয়া। অপশান সি দেখো অনুবাদ প্রক্রিয়া। অপশান ডি দেখো মূল্যায়ন, ঠিক আছে। তাহলে কী আছে, কী বলেছে এখানে, প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে স্ক্যাফোল্ডিং শব্দটি কী বোঝায়। শিক্ষার্থীর কাজ কঠিন করা, শিক্ষক সাময়িক সহায়তা দিয়ে ধীরে ধীরে সরিয়ে নেওয়া। অপশান সি দেওয়া আছে অনুবাদ প্রক্রিয়া। অপশান ডি আছে মূল্যায়ন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে বলো, আশা করি এই প্রশ্ন তোমাদের খটমটে লাগছে, তাই তো? আমরা উত্তরটা দেখে নিই কী দিয়েছে, তারপর ব্যাখ্যাটা করছি। এখানে দেখো স্ক্যাফোল্ডিং শব্দটি কী বোঝায়। অপশান বি দেখো, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যারা বি মনে করেছিল তাদের রাইট অ্যান্সার। শিক্ষক সাময়িক সহায়তা ধীরে ধীরে সরিয়ে নেওয়া, ঠিক আছে। স্ক্যাফোল্ডিং শব্দটি দ্বারা বোঝায় শিক্ষক সাময়িক সহায়তা দিয়ে ধীরে ধীরে সরিয়ে নেওয়া। এখানে ব্যাখ্যা দেখো ভাইগটস্কাইয়ের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণার অংশ, ঠিক আছে। মানে এই স্ক্যাফোল্ডিং শব্দটি কোথা থেকে, মানে এই যে টার্মটা ইউজ করেছে এটা হচ্ছে ভাইগটস্কাইয়ের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণার অংশ থেকে, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা পেলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে। সংস্কৃত ব্যাকরণ শেখানোর সময় সবচেয়ে ভালো কৌশল কী? দেখো এগুলো টেট পরীক্ষার জন্য সত্যিই খুব ভালো ভালো প্রশ্ন এখানে আছে।
তো তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিতে পারো। তো দেখো এখানে কী রয়েছে, সংস্কৃত ব্যাকরণ শেখানোর সময় সবচেয়ে ভালো কৌশল কী বলেছে? অপশান দেখো, কেবল রটন করানো। রটন মানে আমি আগে কী বলছিলাম বলো? রটন মানে কী বলছিলাম আগে, যে বোঝা ছাড়াই মুখস্থ করা, ঠিক আছে। এবং অপশান বি দেখো উদাহরণ দিয়ে শেখানো। অপশান সি দেখো অভিধান মুখস্থ করানো। অপশান ডি দেখো পরীক্ষায় প্রশ্ন দেওয়া, ঠিক আছে। তাহলে সংস্কৃত ব্যাকরণ কাউকে শেখাতে গেলে তার ভালো কৌশলটা কোনটা? রটন করানো মানে বোঝা ছাড়াই মুখস্থ করা, এটা তো বাদ। উদাহরণ দিয়ে শেখানো, এটা হতে পারে। অভিধান মুখস্থ করানো, ভুল। পরীক্ষার প্রশ্ন দেওয়া, ভুল। মানে আমি ভুল কেন করছি, যে রটন তো না বুঝে মুখস্থ করলে ব্যাকরণ শিক্ষাটা কী করবে? উদাহরণ দিয়ে শিখলে বোঝায় থাকে, ওই জন্য ঠিক করলাম। আর অভিধান মুখস্থ করা অর্থাৎ সূত্রগুলো, বাচ্চা সূত্র মুখস্থ কী করবে? সূত্র তো পরে মুখস্থ, উদাহরণ দিলে ভালো শেখে। তো পরীক্ষায় প্রশ্ন দেওয়া, যদিও এই অপশানটা রাইট হতো, বাট পরীক্ষায় প্রশ্ন দিলে বাচ্চাটাকে ততটা হবে শিখতে পারবে না, ঠিক আছে। তো আমরা রাইট অপশানটা দেখে নেবো এখানে কী। অপশান বি উদাহরণ দিয়ে শেখানো, ঠিক আছে। সংস্কৃত ব্যাকরণ শেখানোর সময় সবচেয়ে ভালো কৌশল হচ্ছে উদাহরণ দিয়ে শেখানো। ব্যাখ্যা দেখো, রুল, এক্সাম্পল, প্র্যাকটিস, ঠিক আছে। অর্থাৎ সূত্র, উদাহরণ, প্র্যাকটিস দিয়ে ইফেক্টিভ গ্রামার টিচিং, মানে একটা ইফেক্টিভ গ্রামার টিচিং করার জন্য আমাদের রুল প্রয়োজন, অর্থাৎ সূত্র প্রয়োজন, এক্সাম্পল প্রয়োজন, প্র্যাকটিস প্রয়োজন। সব কিছু মিলিয়ে ওভারঅল নিয়ে ইফেক্টিভ গ্রামার টিচিং হয়, বা কাউকে একটা সংস্কৃত ব্যাকরণ শেখানো যায়, ঠিক আছে। কোনো কিছু রুলের মধ্যে ছাড়া হয় না, আর শুধু রুল ব্যবহার করেও হয় না। তাহলে রুলও দরকার, এক্সাম্পলও দরকার, প্র্যাকটিসও দরকার। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি কী রয়েছে। এখানে দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী রয়েছে 20 নম্বর প্রশ্ন। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী? অপশান এ দেখো বছরের শেষে পরীক্ষা। অপশান বি দেখো শেখার সময় নিয়মিত মূল্যায়ন। অপশান সি দেখো জাতীয় স্তরে পরীক্ষা। অপশান ডি দেখো এন্ট্রান্স টেস্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী বলো? ফর্মেট কোনটা? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো, ঠিক আছে। আমরা উত্তরটা দেখে নিই কী রয়েছে। আচ্ছা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো শেখার সময় নিয়মিত মূল্যায়ন, ঠিক আছে। মানে শিখতে শিখতে যে মূল্যায়নটা করে থাকি সেটাই হচ্ছে, কারণ বছরের শেষে তো নয়, এটা জাতীয় স্তরের পরীক্ষা নয়, এন্ট্রান্স এক্সাম পরীক্ষা নয়। তাহলে শেখার সময় নিয়মিত মূল্যায়ন, ঠিক আছে। যারা বি অপশানে পড়ছে তাদের রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো এখানে, ফর্মেটিভ ইকুয়াল টু কন্টিনিউয়াস ফিডব্যাক ডিউরিং লার্নিং, ঠিক আছে। অর্থাৎ কিছুটা সময়ের পরে আমাদের তাদের প্রতিক্রিয়া বাচ্চাদের কাছ থেকে নিতে হয়, যে তারা কতটা কী শিখেছে বা কতটা শেখেনি। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ এই শেখার সময় নিয়মিত মূল্যায়ন, মানে এটা যেটা যে পরীক্ষা ইউনিট টেস্টগুলো হয় ওটার কথাই বলছে, ঠিক আছে। ফর্মেটিভ ইকুয়াল টু কন্টিনিউয়াস ফিডব্যাক ডিউরিং লার্নিং। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি কী রয়েছে। শিক্ষার্থীদের সাথে ছোট ছোট নাটক করানো কোন পদ্ধতির অন্তর্গত? শিক্ষার্থীদের সাথে ছোট ছোট নাটক করানো কোন পদ্ধতির অন্তর্গত? অপশান দেখো ডাইরেক্ট মেথড। অপশান বি দেখো ড্রামাটিক মেথড। অপশান সি দেখো ট্রান্সলেশন মেথড। অপশান ডি দেখো স্ট্রাকচারাল মেথড, ঠিক আছে। মানে এখানে শিক্ষার্থীদের প্রশ্নটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীদের সাথে ছোট ছোট নাটক করানো কোন পদ্ধতির অন্তর্গত বলো? শিক্ষার্থীর সাথে ছোটো ছোটো নাটক করাতে গেলে কোন পদ্ধতি দরকার? ডাইরেক্ট মেথড তো হবে না, আর ড্রামাটিক মেথড তো নাটকের সঙ্গে নাটকই আছে এখানটা, ঠিক আছে, মিল আছে এটাতে। ট্রান্সলেশন মেথড হবে না, স্ট্রাকচারাল মেথড হবে না। তাহলে আমার মতে এটা বি অপশান রাইট। এবারে আমরা উত্তরটা দেখে নেব কী রয়েছে। দেখো শিক্ষার্থীদের সাথে ছোটো ছোটো নাটক করানো কোন পদ্ধতির অন্তর্গত? ড্রামাটিক মেথড, অর্থাৎ রাইট অপশান হচ্ছে অপশান বি। ব্যাখ্যা কী? নাটক ব্যবহার করে শেখানো, অর্থাৎ ড্রামাটিক মেথড, ঠিক আছে। নাটকের মধ্য দিয়ে শেখাতে গেলে আমাদের ড্রামাটিক মেথডই ইউজ করতে হয়। চলো তারপর কোশ্চেন দেখো কী রয়েছে। মাদার টাং ইন্টারফারেন্স, ঠিক আছে, বেশি হয় কোন পদ্ধতিতে? মাদার টাং ইন্টারফারেন্স, ঠিক আছে, এটা কোন পদ্ধতিতে বেশি হয়? অপশান এ দেখো ডাইরেক্ট মেথড। অপশান বি দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড। অপশান সি দেখো প্লে ওয়ে মেথড। অপশান ডি দেখো অডিও লিঙ্গুয়াল মেথড, ঠিক আছে। তাহলে আমরা বলো মাদার টাং ইন্টারফেস কোনটা হবে বলো? ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, প্লে ওয়ে মেথড। প্লে ওয়ে মেথড হবে না,
অডিও লিঙ্গুয়াল মেথড এটা হতে পারে, কারণ আমরা দেখেছি ওই বিএডের, জানি না কোন কলেজে কেমন ছিল, বাট আমাদের সময় বিএড কলেজে একটা রুম ছিল যেখানে কানের মধ্যে হেডফোন দিয়ে শেখাতে হতো ভাষাগুলো। ঠিক আছে, চলো আমরা উত্তরটা দেখে নেই কী রয়েছে এখানে। মাদার টাং ইন্টারফারেন্স বেশি হয় কোন পদ্ধতিতে? দেখো এখানে অপশান বি উত্তর রাইট, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড, কারণ এতে মাতৃভাষার ওপর নির্ভরশীল বেশি। ঠিক আছে, মাদার টাং মানে কি মাতৃভাষা, তাহলে কারণ এতে মাতৃভাষার প্রভাব বেশি হয় কোনটায় না গ্রামার ট্রান্সলেশন মেথডে। ঠিক আছে, চলো তারপর 23 নম্বর দেখো কোশ্চেনটা কী রয়েছে। অডিও লিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য কী? কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, অপশান পরে দেখবে। ঠিক আছে, অডিও লিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য কী? অপশান দেখো এখানে কী দিয়েছে, ড্রিল ও প্র্যাকটিস, অপশান বি দেখো ট্রান্সলেশন, অপশান সি দেখো লেকচার, অপশান ডি দেখো মেমোরিজেশন। কি বলেছে? অডিও লিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য কী? ড্রিল ও প্র্যাকটিস, অপশান বি দেখো ট্রান্সলেশন, অপশান সি দেখো লেকচার, অপশান ডি দেখো মেমোরিজেশন। ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নেব কী রয়েছে এটার। আচ্ছা, দেখো এখানে অডিও লিঙ্গুয়াল মেথডের মূল বৈশিষ্ট্য হলো ড্রিল ও প্র্যাকটিস। ঠিক আছে, অর্থাৎ ব্যাখ্যা এখানে দেওয়া আছে রিপিটেশান প্লাস প্যাটার্ন প্র্যাকটিস ইকুয়াল টু অডিও লিঙ্গুয়াল। ঠিক আছে, আশা করি এই টার্মগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, রিপিটেশান ও প্যাটার্ন প্র্যাকটিস করে অডিও লিঙ্গুয়াল। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। সংস্কৃত শিক্ষাতে কবিতা আবৃত্তি করানোতে কী সুবিধা হয়? সংস্কৃত শিক্ষাতে কবিতা আবৃত্তি করানোতে কী সুবিধা হয়? অপশান এ দেখো কেবল গ্রামার শেখা, অপশান বি দেখো ছন্দ উচ্চারণের সৌন্দর্য বোঝা, অপশান সি দেখো অনুবাদ অনুশীলন, অপশান ডি দেখো সাহিত্যের ইতিহাস পড়া। তাহলে সংস্কৃত শিক্ষাতে কবিতা আবৃত্তি করানোতে কী সুবিধা হয় বলো? সংস্কৃত শিক্ষাতে কবিতা আবৃত্তি করাতে কোনটা হয়? আমরা উত্তরটা দেখে নেব কী হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ যারা বি বলছে তাদের রাইট আনসার। ব্যাখ্যা দেখো এখানে কবিতা আবৃত্তি ধ্বনি ও রিদিম শেখায়। ঠিক আছে, কবিতা কী শেখায়? কবিতা হচ্ছে আবৃত্তি ধ্বনি বা রিদিম শেখায়, মানে ওই যে ছন্দ শেখায়। ঠিক আছে, তারপর দেখো এখানে কী বলছে 25 নম্বরে, রিমিডিয়াল টিচিং বলতে বোঝায়। রিমিডিয়াল টিচিং বলতে বোঝায় অপশান দেখো কী বলেছে, অতি মেধাবী ছাত্রদের জন্য বিশেষ পাঠ, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ সহায়তা করা, অপশান সি দেখো অতিরিক্ত পাঠ্যক্রমের কার্যাবলী বা কার্যকলাপ, অপশান ডি দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাহলে রিমিডিয়াল টিচিং বলতে বোঝায় অতি মেধাবী ছাত্রদের জন্য বিশেষ পাঠ, মোটেও নয়। দুর্বল ছাত্রদের শেখানো, হ্যাঁ এটা হতে পারে। অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যাবলী, না। প্রতিযোগিতামূলক, মোটেও না। তো চলো আমরা উত্তরটা দেখে নিই কী রয়েছে এখানটায়। দুর্বল ছাত্রদের শেখাতে সহায়তা। ঠিক আছে, অর্থাৎ রিমিডিয়াল ইকুয়াল টু কারেক্টিভ টিচিং ফর উইক লার্নার্স, মানে রিমিডিয়াল টিচিং বলতে বোঝায় যে দুর্বল শিশুদের বা দুর্বল শিক্ষার্থীদের, দুর্বল ছাত্রদের শেখাতে সহায়তা করা, অর্থাৎ পুনরায় আবার শিক্ষা দেওয়া। ঠিক আছে, উইক লার্নারদের পুনরায় শিক্ষা দেওয়া, অর্থাৎ রিমিডিয়াল টিচিং অর্থাৎ কারেক্টিভ টিচিং ফর উইক লার্নার্স। ঠিক আছে, তো আমরা এখানে 25টা কোশ্চেন পরপর দেখলাম, এবং পরবর্তী এই ভিডিওটি তোমাদের মানে এই প্র্যাকটিস সেটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই তোমাদের কমেন্টে বলবেন, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্র্যাকটিস সেটগুলো পাওয়ার জন্য। এবং আমি জানি তোমাদের একটু অ্যাডভান্স করাচ্ছি, তাতে এগুলো চর্চা থাকলে ভালো, না হলে অনেক চর্চা না থাকলে ভুলে যাবো। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদেরও শেয়ার করবেন। এবং কমেন্ট সেকশনের নিচে দেখুন একটা হাইপ অপশান আছে, হাইপটিকেও আপনার মূল্যবান হাইপটি দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।